আজ ২রা জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস। ১৯৫৫ সালে বাংলাদেশে সমাজসেবার যে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, যুগের সাথে তাল মিলিয়ে আজ তা পেয়েছে পরিপূর্ণতা। এবারের প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর। প্রিয় দর্শক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে এবারে রয়েছে একটি প্রামাণ্যচিত্র। জাতীয় সমাজসেবা দিবস মানব কল্যাণে এক নিবেদিত দিন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এটি এমন একটি বিশেষ দিন যা মানব কল্যাণ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিদের কাজকে সম্মান জানানো এবং মানব সেবার গুরুত্বকে তুলে ধরার জন্য পালিত হয়। এটি আমাদের সামাজিক দায়িত্ববোধকে আরও গভীরভাবে অনুধাবন করতে সাহায্য করে এবং সবার জন্য একটি সমান ও উন্নত সমাজ গড়ার জন্য উৎসাহিত করে। সমাজসেবা হল মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহযোগিতার এক অনন্য নিদর্শন। এটি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। সমাজসেবার মধ্য দিয়ে শুধু উপকারভোগীরাই নয়, বরং সমাজসেবকদের জীবনও অর্থবহ হয়ে ওঠে। জাতীয় সমাজসেবা দিবস পালনের মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষকে সমাজের উন্নয়নে অংশগ্রহণে উৎসাহিত করা। এটি আমাদের শেখায় যে অন্যের জন্য কিছু করতে হলে বড় মাপের ক্ষমতা বা সম্পদের প্রয়োজন নেই। ছোট ছোট কাজের মাধ্যমেই বড় পরিবর্তন আনা সম্ভব। সমাজসেবার ক্ষেত্রে অনেক রকম উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দরিদ্র শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা, পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানো এবং দূষণ রোধ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। জাতীয় সমাজসেবা দিবসের মাধ্যমে দারিদ্র্য, অশিক্ষা, ক্ষুধা এবং অসুস্থতার মতো সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হয়। এটি সুবিধাবঞ্চিত মানুষদের জীবনে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দিবস মানুষের মধ্যে সমাজের সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং সবাইকে সমাধানে অংশ নিতে অনুপ্রাণিত করে। সমাজে সুবিধাবঞ্চিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব বোঝানো, সামাজিক সমস্যাগুলোর সমাধানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা, দাতব্য প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মীদের অবদানকে শ্রদ্ধা জানানো, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও সাহায্যের মানসিকতা তৈরি করা এর মূল লক্ষ্য। সমাজসেবা দিবস উদযাপনের মাধ্যমে আমরা শপথ নিতে পারি যে আমরা সকলে মিলে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের পাশে দাঁড়াবো, আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং সমাজকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলব। এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে সমাজসেবার গুরুত্ব অপরিসীম। এ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবার অবদান প্রয়োজন। তাই সমাজসেবা দিবস পালনের মাধ্যমে আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করার নতুন সংকল্প গ্রহণ করতে পারি। জাতীয় সমাজসেবা দিবস আমাদের সেই চেতনা জাগিয়ে দেয় যে মানবতার সেবা করতে পারাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই আসুন আমরা সবাই মিলে সমাজসেবায় অংশগ্রহণ করি এবং একটি সুখী, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি। জাতীয় সমাজ সেবা দিবসে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান। আপনাদের তিনজনকেই আপনাদের মূল্যবান সময়ের মাঝেও বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তুমি জানতে চাচ্ছি মাননীয় উপদেষ্টার কাছে।
জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের সাথে এক হয়ে চলবার ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অগ্রণী ভূমিকাটা যদি একটু বলতেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নামকরণই বলে দিচ্ছে যেটার কাজটা কি। বাংলাদেশের সবচাইতে দুর্বল প্রান্তিক জনগোষ্ঠী যারা সহজেই সেবার বাইরে, তাদেরকে নিয়ে আসা এবং সকল মানুষকে ন্যূনতম একটি মানবিক স্তরে প্রতিষ্ঠিত করা, সম্মানজনক জীবন দেওয়া এবং সম্মানজনক জীবন ধারণ করার মতো একটা সক্ষমতা দেওয়া। তো এই জনগোষ্ঠী বাংলাদেশে তো ছোট নয়। আমরা যাদেরকে দুস্থ বলি, আমরা যাদের পথশিশু বলি, আমরা যাদের চা বাগানের শ্রমিক বলি, দরিদ্রেরও নিম্ন স্তরে যারা থাকে, তাদের সকলকে একটা মানবিক দৃষ্টির থেকে আমরা দেখি এবং তাদেরকে কর্মক্ষম করে, পুনর্বাসন করে, দক্ষতা দিয়ে বাঁচার মতো একটা অবস্থা তৈরি করা, যে কাজ সমাজের জন্য কল্যাণকর। এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে এবং আমাদের একটা বাণী স্পষ্টভাবে দিয়ে গেছে যে সমাজের ভেতরে বিদ্যমান যত অন্যায় আছে, বৈষম্য আছে, শুধু অন্যায় আর বৈষম্য নয়, এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি কাঠামো যেটাকে আজকে আমরা স্পষ্টত বলতে পারছি স্বৈরাচারী, যেখানে সকলকে নিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ নেই, যেখানে অংশগ্রহণ দুর্বল, যেখানে অস্বচ্ছতা থাকে, যেখানে দুর্নীতি বিরাজমান, এরকম একটা পরিবেশ কিন্তু স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা তৈরি করে। তো যখন এই দায়িত্বটা আমি পেলাম, আমার কাছে মনে হয়েছে আমার প্রথম কাজ হচ্ছে এটা সুব্যবস্থার ভেতরে নিয়ে আসা, দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনা, স্বচ্ছতা প্রতিষ্ঠা করা, এটাকে কিভাবে একটা চৌকস মনিটরিংয়ের জায়গায় নিয়ে আসতে পারি সেটা নিয়ে কাজ করা। আপনারা জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কাজটাই হচ্ছে দুস্থ মানুষকে, গরিব মানুষকে যে ভাতাটা দিই, এটা কিন্তু আমাদের বলতে গেলে সবচেয়ে বড় একটি প্রকল্প। সেখানে যারা বৃদ্ধ আছেন, যারা শিশু আছেন, তারা তো সবসময় খুব অসহায় থাকেন, তাদের জন্য আমাদের নির্দিষ্ট প্রোগ্রাম আছে। এই 24-এর অনুপ্রেরণায় আমি মনে করি আমাদের মন্ত্রণালয়ে প্রথমে যেই পরিবর্তনটা আমরা এনেছি, সেই পরিবর্তনটা কিন্তু এখন একটা ব্যবস্থার ভেতরে আস্তে আস্তে এসছে এবং আমাদের মন্ত্রণালয়ের সকলেই কিন্তু বুঝতে পেরেছে যে না, আমরা আরও অনেক স্বচ্ছতার সাথে এবং বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমার মনে হয় যে সেদিক থেকে দেখতে গেলে আমরা অনেকগুলো নতুন কাজের অবতারণা ঘটিয়েছি। দুটো কাজ আমার কাছে খুব মনে হয় আমাদের গুরুত্বপূর্ণ হয়েছে। একটি হচ্ছে যারা উপকারভোগী তাদের তালিকাটাকে বিশুদ্ধ করা। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ নানান জরিপে অনেক ত্রুটি এর ভেতরে ছিল। এই কাজটি শুরু করতে করতে আমাদের অনেক সময় লেগেছে, কিন্তু আমাদের ফার্স্ট ফেজ শুরু হয়েছে। তো আমরা যেটাকে বলছি বেনিফিশিয়ারি ভেরিফিকেশন, অর্থাৎ যে লিস্টটা ছিল সেটা হাতে নিয়ে আমরা একেবারে ঘরে ঘরে গিয়ে সেটাকে যাচাই করছি। সমাজসেবা প্রথমবারের মতো অত্যন্ত সায়েন্টিফিক্যালি তাদের বেনিফিশিয়ারি লিস্টের বিশ্লেষণ এবং আপডেট করা বা আপগ্রেড করা, এই কাজটি শুরু করেছে। এতে যেটা হবে, অপচয় কমবে, ভুল হাতে ভাতা যাবে না, যার পাওনা সে যেন পায়। যে পথশিশুরা, আপনারা জানেন যে এদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাদের অভিভাবক থাকে না, তাদের জন্ম তারিখ নেই, তারা পথে পথে থাকে এবং এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এদের অভিভাবক হবে সমাজসেবা মন্ত্রণালয়। অর্থাৎ সমাজসেবা মন্ত্রণালয় পুরো শহরে পথশিশুদের প্রতি অভিভাবকহীন পথশিশুকে চিহ্নিত করা, জায়গায় বরাদ্দ পৌঁছানোর কোনো সুযোগ এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তারা যে একেবারে নিঃস্ব, তারা লেখাপড়ার ভেতরে নেই, তারা সেবার ভেতরে নেই, তাদের নাগরিকত্ব গড়ে উঠছে না, তাদের এনআইডি নেই, তাদের জাতীয় পরিচয় পত্র নেই,
এই পুরো জিনিসটার দায়িত্ব নেবে সমাজসেবা, তাদেরকে পরিচয়পত্র দেবে, তাদেরকে বিভিন্ন সেবাগুলো যে আমাদের আছে সেটার আওতায় আনবে। আমি শুধু উদাহরণস্বরূপ বলছি যে আমরা কিন্তু সূক্ষ্মভাবে নজর দিচ্ছি সত্যিকারের যারা একেবারে আমাদের রেডারের বাইরে পড়ে যায় তাদের উপরে, যেন সত্যি এটা সমাজ সেবা এবং কল্যাণময়ী একটা মন্ত্রণালয়, তার নাম অনুযায়ী যেন সে সত্যি কল্যাণময়ী একটি মন্ত্রণালয় হতে পারে। সচিব মহোদয়, আপনার কাছে জানতে চাইছি, বাংলাদেশ সরকারের ৯৫টি সামাজিক কর্মসূচির মধ্যে ২২টি আপনাদের মন্ত্রণালয় করছে, এবং এছাড়া অন্যান্য কাজ তো আছে। এত বড় কাজ আপনাদের করতে হলে তো একটা সমন্বয়ের প্রয়োজন, প্রশাসনিক সমন্বয়, সেটা কিভাবে আপনারা রাখছেন? এই মন্ত্রণালয়ের কার্যক্রম সারা দেশব্যাপী রয়েছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত রয়েছে। তো উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, ডিজি অফিস আমাদের ঢাকাতে আছে এবং বিভাগীয় পর্যায়েও আছে, এবং সর্বোপরি আমরা মন্ত্রণালয় থেকেও কাজ করছি। তো এই কাজ করতে যেয়ে আমাদের সারা দেশে ২২টা তো আমাদের উল্লেখযোগ্য আছে। এর বাহিরে আমাদের এতিম নিয়ে, প্রতিবন্ধী নিয়ে, পথশিশু নিয়ে, তারপর সমাজের অনগ্রসর গোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে, এবং এইভাবে যারা একেবারে সহায় সম্বলহীন যত ধরনের লোকজন আছে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের যেই কর্মী বাহিনী রয়েছে, কার কী কাজ করবে তার একটা টার্মস অফ রেফারেন্স থাকে, এবং তিনি কার কাছে জবাবদিহি করবেন এবং তাকে কে মনিটর করবে, এবং তিনি যদি কোনো কাজে তার যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে কে তাকে গাইডেন্স দিবে, এটা আমাদের সিস্টেম ডেভেলপ করা আছে। সর্বোপরি এখন যেহেতু আপনি জানেন যে টেকনোলজির যুগ, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের যে মনিটরিং সিস্টেমটা সেটা রয়েছে। প্রতি মাসে আমরা কিন্তু কোঅর্ডিনেশন মিটিং করছি, যেখানে জুম লিঙ্কের মাধ্যমে শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের সকল বিভাগীয় অফিস এবং আমাদের জেলা পর্যায়ে যারা ডিডিরা ছিলেন তারাও জয়েন করেছেন। তো এর মাধ্যমে আমাদের যেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করি, আমাদের যে টার্গেটগুলো ছিল কতটুকু আমরা করতে পেরেছি। আমরা যে বিভিন্ন ভাতা অ্যাডমিনিস্ট্রেট করি, ভাতাভোগীদের যে ভাতাটা আমরা কিছু কিছু ভাতা আছে যেটা আমরা কোয়ার্টারলি দিয়ে থাকি, প্রতি ৩ মাস অন্তর দিয়ে থাকি। তো ৩ মাস অন্তর দেওয়ার জন্য আমাদের আগে থেকে অনেক কাজ করতে হয়। তাদের ভাতাভোগীদের লিস্ট, তাদের নাম, ঠিকানা, তাদের ডাটাবেস, এভরিথিং, প্রতিটা জিনিস আমরা কিন্তু আমাদের মিটিংয়ের মাধ্যমে, এখন তো আরও অনেক সহজ হয়ে গেছে। আগে হয়তো আমার মিটিংয়ে ২০ জন অফিসার আসতে পারতো, এখন সারা বাংলাদেশ থেকে আমি যে মেসেজটা দিচ্ছি সাথে সাথে সবাই জুম লিঙ্কের মাধ্যমে শুনে যাচ্ছে। আমরা তাদের ফিডব্যাকটাও নিচ্ছি। এভাবে আমাদের প্রতিটা সিস্টেমে, আবার ডিজি অফিস কিন্তু ওনার আবার নিজস্ব অ্যাক্টিভিটি আছে, তাদের নিজস্ব মোডাস অপারেন্ডি আছে, তারাও কিন্তু আবার তাদের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সবগুলো জেলায় উপজেলায় আমাদের সমাজসেবা কর্মকর্তারা আছেন। যেখানে আমরা ধরেন আমাদের উচ্চ পর্যায়ের নির্দেশনা প্রয়োজন হয়, সেখানে আমরা আমাদের মাননীয় উপদেষ্টা আছেন, আমরা তার সাথে সরাসরি তার কাছ থেকে আমরা নির্দেশনা গ্রহণ করি, আমরা সাথে সাথে সেটা মাঠ পর্যায়ে পৌঁছে দিচ্ছি। মহাপরিচালক, আপনার কাছে জানতে চাইছি যে জাতীয় সমাজসেবা দিবস, এটার যে তাৎপর্য সেটা যদি একটু বলতেন। প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালন করছি। আমরা জানি যে ১৯৯৯ সালে প্রথমবারের মতো ২রা জানুয়ারিকে সমাজসেবা দিবস উদযাপনের জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০০০ সাল থেকে আমরা এই দিবসটি জাঁকজমকভাবে প্রতিপালন করে থাকি। মূলত আমাদের যারা কর্মকর্তা কর্মচারী এবং যারা সমাজকর্মী রয়েছেন এবং আমাদের যারা সুবিধাভোগী রয়েছেন, পাশাপাশি আমাদের সাথে যারা জড়িত বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারা আমরা সম্মিলিতভাবে এই কর্মসূচিটা প্রতিপালন করে থাকি। এর অংশ হিসেবে আমরা আলাপ আলোচনা অনুষ্ঠান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, এইগুলো মূলত অন্তর্ভুক্ত থাকে। আমরা বলতে পারি যে গত ২০২৫ সালে আমাদের বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর আমরা একটা নতুন মাত্রা যুক্ত করেছি। সেখানে আমরা ২০২৫ সালে ওয়াকাথন এবং মুক্ত আড্ডা এই নামে 2টা কর্মসূচি খুব সফলভাবে পরিচালনা করেছি, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং সেই ধারাবাহিকতায় আমরা এই বছরেও আমাদের কর্মসূচির মধ্যে নতুনত্ব অভিনবত্ব নিয়ে আসছি। আমরা আত্ম অনুসন্ধান করব, গত 1 বছরে আমরা কি কর্মকাণ্ড পরিচালনা করেছি এটা আমরা আত্মবিশ্লেষণ করব, এবং আগামীতে আমাদের করণীয় কী হবে সেটা আমরা নির্ধারণ করব।
পাশাপাশি নবীন প্রবীণের কথোপকথন নামে আরেকটি কর্মসূচি আমাদের রয়েছে, যেটি আমাদের সম্মানিত অ্যাডভাইজার মহোদয়ের পরামর্শক্রমে আমরা এই কর্মসূচিটি প্রণয়ন করেছি। এর মাধ্যমে আমরা দুই প্রজন্মের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি, যে সমাজে সবচেয়ে অসহায়, নিপীড়িত, যারা পেছনে পড়া, ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের যে একটা অঙ্গীকার আছে সেটা আমরা পুনর্ব্যক্ত করতে চাই এই দিবসে। এবং এই দিবসের সাথে সঙ্গতি রেখে আপনি যদি আমাদের প্রতিপাদ্য বিষয়টি লক্ষ্য করেন, প্রযুক্তি, মানবিক মূল্যবোধ, কল্যাণ, সমতা, অনেকগুলো বিষয়ের ব্লেন্ডিং এখানে করা হয়েছে। এটার মাধ্যমে আমাদের আগামী কার্যক্রম যাতে আমরা আরও স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা, নাগরিক বান্ধব করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। পাশাপাশি আমাদের যারা সুবিধাভোগী তারা যেন আমাদের আস্থায় নিয়ে এসে সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করতে পারে। এবং আমরা এই দিবসে আমাদের যে পেশাগত অঙ্গীকার রয়েছে সেটা আমরা পুনর্ব্যক্ত করব এবং আমরা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আগামী বছরের কর্মকাণ্ড পরিচালনা করব। মাননীয় উপদেষ্টার প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। প্রযুক্তি ও মমতায় একটা চমৎকার দর্শন কিন্তু এর ভেতর দিয়ে উঠে এসছে। এই দর্শনটা কতটুকু প্রতিফলিত হবে সাধারণ মানুষের জীবনে এবং কতটুকু প্রভাবিত করবে? এই যুগটাই হচ্ছে প্রযুক্তির যুগ, এবং প্রযুক্তির যেমন ভালো দিক আছে এবং পরিবর্তনের হাওয়ায় বয়ে নিয়ে আসে, ঠিক তেমনি প্রযুক্তি অনেক ঝুঁকিও তৈরি করে। সমাজ সেবা, তরুণ সমাজ, যখনই আমরা প্রযুক্তির কথা ভাবি আমরা কিন্তু তরুণ সমাজের কথা ভাবি, কারণ ওরাই এটাকে বহন করে এগিয়ে নিয়ে যায়। মমতার কথা বলি, একটা যত্নশীল সমাজ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজটা কি? প্রযুক্তির সুব্যবহার, গঠনমূলক ব্যবহার। এই যে আমরা শুনলাম, প্রযুক্তির কারণেই কিন্তু আমাদের ভেতরে যে পরিবর্তনগুলো আনছি, যেটা হয়তো দেশ আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা আমাদের মন্ত্রণালয়ের ভেতরে কর্মপদ্ধতিতে প্রচুর পরিবর্তন এনেছি। সব কিছু অটোমেশনের দিকে নিয়ে যাচ্ছি, সব কিছু প্রযুক্তির ব্যবহারে ডেটাবেসগুলো তৈরি করছি, এবং এই জায়গাগুলো কিন্তু আমাদের স্বচ্ছতা যেমন দিচ্ছে, তেমনি আমাদেরকে নিখুঁত করছে আমাদের গন্তব্যে পৌঁছানোর, সঠিক উপকারভোগীর কাছে পৌঁছানো। এই মমতা, প্রযুক্তির ব্যবহারটা তো শুধু প্রযুক্তির ব্যবহার না, আমাদের সকল কাজেই হতে হবে মমতাময়ী। 2024-এর পরে যেখানে আমাদের সমাজে এত রকমের জটিলতার সৃষ্টি হয়েছে, আমরা চেষ্টা করছি আবার সকলে মিলে একটা কিছু গড়ে তোলার, সেই জায়গাটাতে আমাদের বয়ানের পরিবর্তন খুব দরকার। আমরা চাই ভালোবাসার শব্দ শুনতে, আমরা চাই যত্নশীল কথা বলতে, আমরা চাই এই যে শিশুরা, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা এত বড় একটা যুদ্ধ করে ফেললো, তাদের নিজেদের ভেতরে তো বিধ্বংসী একটা অবস্থা তৈরি হয়ে গেল, তাদেরকে আমরা সুস্থ করব কি করে? সমাজ কল্যাণের কিন্তু এটা বিশাল একটা দায়িত্ব, এবং এই জায়গাটাতে দিস ইজ এ হিউজ চ্যালেঞ্জ। একদিকে যেমন আমরা দেখছি যে ওরা একটা গণ অভ্যুত্থান করে দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে, এটাও দেখতে পাচ্ছি আমার দেশে আত্মহত্যার হার বেড়ে গেছে। এটাও দেখতে পাচ্ছি যে ওরা অনেক সময় বুঝে উঠতে স্থির হতে পারছে না, কারণ এত অস্থিরতার পরে সঙ্গে সঙ্গে তো স্থির হওয়া যায় না। এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সংবেদনশীলতা দরকার, যে ধৈর্যটা দরকার, সেটা বোধহয় আমরা দেখাচ্ছি, করছি। এবং আমরা প্রায় 2,500 ছেলেমেয়েদেরকে শুধু স্বাস্থ্যসেবাই দিয়েছি আমাদের নিয়মের ভেতরে, আওতার ভেতরে। এই যে বিধ্বস্ত ছেলেমেয়েগুলোকে আমরা এখন কাউন্সেলিংটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি, যে প্রতিটি ছেলে মেয়ে যারা এই অভ্যুত্থানের অংশীজন যারা আছে, তার বাইরে যে ছেলেমেয়েরা আছে, তারা সকলেই যেন এক ধরনের সোশিও সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা পায়। তারা হাত বাড়ালেই যেন সমাজসেবাকে তারা কাছে পায়। আমার ভেতরে যদি ওই বেসিক মমতাটা না থাকে, আমি তো বুঝবই না যে এই প্রযুক্তি কিভাবে আমার এই দুর্বল গোষ্ঠীকে, আমার নারী সমাজকে, আমার শিশুকে কিভাবে দুর্যোগের মধ্যে ফেলে দিচ্ছে। সাইবার বুলিং বলে একটা শব্দ তৈরি হয়ে গেছে, সাইবার স্টকিং বলে একটা শব্দ শুরু হয়ে গেছে। যেই শিশুকে, যেই মেয়েকে, যেই পথকন্যাকে
আমি পথে অত্যাচার করি, আমি তাকে সাইবার স্পেসে অত্যাচার করব না? তো তাহলে কি দাঁড়াচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজের দিগন্ত ক্রমশই শুধু বেড়ে চলেছে, এবং এটা অত্যন্ত জটিল, এটা অত্যন্ত সূক্ষ্ম। সাইবার বুলিং থেকে আমাদের শিশুদেরকে রক্ষা করতে হবে, মেয়েদেরকে রক্ষা করতে হবে। আমাদের প্রতিবন্ধীদের বড় একটা অবস্থান আছে, কিন্তু দেখেন আমরা স্বচ্ছতার জায়গায় যখন বিশ্লেষণ করছি, আমার ক্যাপিটেশন গ্রান্টের যে সংস্থাগুলো আছে 128টা আমরা বাদ দিয়ে দিয়েছি। কেন? কারণ আসলে তারা সেই যোগ্য মানেরই নয়, অথচ তারা বছরের পর বছর এই টাকাগুলো নিচ্ছিল। অর্থাৎ আমরা যে সংগ্রামটা করছি, আমার মনে হয় সেটা হচ্ছে একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু পদ্ধতি, যেটা জবাবদিহিতা, স্বচ্ছতা যেমন তৈরি হবে, জবাবদিহিতা তৈরি হবে, এবং দেশবাসী যেন জানে যে আমরা আমাদের আন্তরিকতা দিয়ে, টেকনোলজি দিয়ে, যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রেষ্ঠ বিশেষজ্ঞদেরকে কাছে টেনে নিয়ে আমরা সেই সেবাটা যেন তৈরি করতে পারি। এবং আমাদের বিভিন্ন যে অধিদপ্তরগুলো আছে, দেখবেন যে প্রতিটি অধিদপ্তরে আমরা পরিবর্তন এনেছি। যেমন ধরুন, প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করি আমরা, কিন্তু আমরা নৈতিকভাবে মনে করি, আমি তো ব্যক্তিগতভাবে খুব জোরালোভাবে বলে থাকি যে প্রতিবন্ধী নয়, বিশেষ মেধার অধিকারী। দৃষ্টিশক্তি তার কম হতে পারে, কিন্তু তার শ্রবণ শক্তি অনেক হতে পারে, তার অন্য গুণ, অন্য মেধা এমন হতে পারে যে সমাজ কল্যাণ সেটি বের করে নিয়ে আসবে, যেন সে একটা উপায় পায়, সম্মান পায়, ভালোবাসা পায়, যোগ্য হয়। শুধু আমার মন্ত্রণালয় না, রাষ্ট্রেরও এই দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এবং সেই কারণে আমি বলি, আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে পারে রাষ্ট্রের জন্য পথপ্রদর্শক। সচিব মহোদয়, আপনার কাছে জানতে চাইছি, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে লিভ নো বিহাইন্ড এই নীতিটি খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি কি পদক্ষেপ নিচ্ছে? আমাদের যে কর্মযজ্ঞ, তাতে সমাজের সকল শ্রেণীর সকল মানুষের অন্তর্ভুক্তি থাকবে। আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে যে সেবা দিচ্ছি এবং আপনার বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছি, 1,27,00,000 জনগণকে আমরা ভাতা দিচ্ছি। এর মধ্যে আপনার ধরেন বয়স্ক ভাতার কথা বলি, তাহলে আমরা প্রায় 61 লক্ষ জনগণকে আমরা বয়স্ক ভাতা দিচ্ছি। আমরা প্রায় 34.5 লক্ষ প্রতিবন্ধীকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছি। আমরা 29 লক্ষ বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাকে ভাতা দিচ্ছি। আমরা চা শ্রমিক, সেই রকম চা শ্রমিক 1,27,000-দেরকে আমরা চা শ্রমিককে আমরা সরকারের তরফ থেকে সহায়তা দিচ্ছি। এইভাবে আপনি যদি দেখেন অনেকগুলো 95 যেটা আপনি বললেন, এর অনেকগুলোই ভাতা আমরা দিচ্ছি। নির্যাতিত নারী যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের সেফ হোমের একটা ব্যবস্থা আছে। দেখা যায় গভীর রাতে ফোন করে পুলিশ নিয়ে আসছে, আমাদের যে মিরপুরের যে জায়গা আছে সেখানে আমরা তাদেরকে রাখছি। আমাদের সোনামণি যারা আছে তাদের জন্য থাকবার ব্যবস্থা আছে। হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, ইজ ইট অ্যাডিকুয়েট? যথেষ্ট নয়, কারণ আমাদের আপনি জানেন যে ট্যাক্স ডিডিপি রেশিও, আমরা যা ট্যাক্স আদায় করি তা দিয়ে সরকারের সাধ্য থাকলেও সাধ্য হয় না সবাইকে দেওয়ার জন্য। তো এই সোনামণি যারা পথ কুড়ানো শিশু যাদেরকে পাওয়া যায়, তাদেরকে কিন্তু আমাদের লিমিটেড যেই হোমগুলো আছে সেখানে আমরা করে থাকি। আরেকটা আছে, আপনি দেখবেন যেটাকে আমরা বলি ওল্ড হোম বা শান্তিনিবাস। আমরা আমাদের 8টা ওল্ড হোম আমরা করেছি, আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি এবং আমাদের কনস্ট্রাকশন শেষ। এখন আমরা জনবল এবং তাদের ট্রেন আপ করে আমরা কাজ করব। অনগ্রসর জনগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর ডেফিনিশন আপনি দেখবেন যে আমাদের হিজড়া, বেদে, চা শ্রমিক, নাপিত, কুমার, কামার, যত ধরনের পেশা যেগুলো প্রায় এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, সেই সমস্ত মার্জিনাল পেশাগুলোতে যারা কাজ করে তাদেরকে আমরা একটা প্রতি মাসে একটা ভাতা দিয়ে থাকি। এবং এই যে প্রতিবন্ধী বলেন, অনগ্রসর বলেন, এতিম বলেন, এদের বাচ্চাদের লেখাপড়ার জন্য কিন্তু আমরা আলাদা আবার আপনার একটা উপবৃত্তি দিয়ে থাকি। যারা অসহায়, যারা দরিদ্র, যারা কাজ করতে পারে না, যারা এতিম, যারা পঙ্গু, যারা অনগ্রসর, হ্যাঁ, যারা এইভাবে যারা আছে মার্জিনালাইজ প্রফেশন, তারপরে আপনার ধরেন এই যে নিগৃহীতা মানুষ, বয়স্ক মানুষ, তাদের সবার জন্য এটা 120+ প্রোগ্রাম ছিল, আপনি জানেন। সেটাকে কমিয়ে 95-এ করা হয়েছে, কারণ আমাদের প্রোগ্রামগুলো অনেক ফ্র্যাগমেন্টেড ছিল, কনসলিডেটেড করে। তো এগুলো আপনার লাইফ সাইকেল যেই অ্যাপ্রোচ, আমাদের যেই সমাজ সেবার জন্য যে ন্যাশনাল সোশ্যাল সেফটি নেট স্ট্র্যাটেজি যেটা আছে 2015, সেখানে আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচে জীবনের বিভিন্ন স্তরে যাতে আমরা আমাদের হতদরিদ্র,
অসহায় মানুষগুলোকে সহায়তা দিতে পারি, সেজন্য আমাদের এই প্রোগ্রামগুলো রয়েছে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। তো এর আওতায় আমাদের প্রায় ৭২,০০০ মতো প্রতিষ্ঠান আছে যারা আমাদের ডিজি অফিস থেকে নিবন্ধন নিয়ে থাকে, এবং এরা হচ্ছে আপনার স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে আমরা বলে থাকি। এদের মূল কাজ হচ্ছে তারা কিন্তু সরকার থেকে কোনো সহায়তা তেমন পায় না, কিন্তু তারা ইমবিউড উইথ দ্য স্পিরিট অফ ডুইং সামথিং গুড ফর দ্য সোসাইটি, মানে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে তারা গ্রামে গঞ্জে, থানায়, মহল্লায়, পৌরসভায়, উপজেলায়, জেলায় তারা কাজ করে। এই যে 72,000 যে প্রতিষ্ঠান আছে স্বেচ্ছাসেবী, তারা কিন্তু সমাজের জন্য কল্যাণকর যে ধারণাগুলো, এগুলো কিন্তু তারা আপনার প্রচার করে। যেমন আপনি মাদক সমাজের জন্য খারাপ, তাই না? তারপরে যৌতুকে না বলবেন, হ্যাঁ, এইভাবে আপনার নারী নির্যাতন খারাপ। এই যে সমাজের জন্য কল্যাণকর বা হিতকর, যেটাকে আমরা সোশ্যাল মার্কেটিং বলে থাকি, এটা তারা এই কাজটা করছে। একইভাবে আপনি দেখবেন পিতামাতার ভরণ পোষণ থেকে শুরু করে অন্যান্য যে ভালো আইডিয়াগুলো, সেগুলো কিন্তু তারা করছে। আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি ট্রেন আপ করছি, তাদের সাথে আমরা মত বিনিময় করছি, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, এবং আমরা আমাদের উইদিন লিমিটেড মিনস আমরা তাদেরকে সামান্য একটু অনুদানও দিচ্ছি, যাতে করে তারা তাদের এই কাজটা করতে পারে এবং তারা আপনার স্পিরিটেড থাকে। আমরা চেষ্টা করছি যে সমাজের সবাইকে যাতে আমাদের এই সরকারের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সার্ভিস, তাতে ইনক্লুড করতে। মহাপরিচালক, আপনার কাছে জানতে চাইছি যে ২০২৫-২৬ অর্থ বছরে অধিদপ্তর সামাজিক নিরাপত্তার আওতায় কি ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এবং এর দ্বারা বেনিফিটেড কারা হয়েছে? সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে সেটা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে সমাজসেবা অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের সরাসরি উপকারভোগী ২ কোটি। এছাড়া আমরা ৫৪ রকমের কর্মসূচি মোটা দাগে প্রতিপালন করে থাকি। আমাদের ১৭টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। ৬১ লক্ষ জনকে আমরা মাসে ৬৫০ টাকা করে প্রদান করছি। এই খাতে সরকারি বরাদ্দ রয়েছে ৪,৭৯১ কোটি টাকা। এছাড়া আমাদের বিধবা স্বামী নিগৃহীতা ভাতা রয়েছে ২৯ লক্ষ ভাতাভোগীকে আমরা ৬৫০ টাকা করে প্রতি মাসে প্রদান করছি। এখানে বাজেট ২,২৭৭ কোটি টাকা। প্রতিবন্ধী রয়েছে সারা বাংলাদেশে ৩৮ লক্ষ। এর মধ্যে আমরা ৩৪ লক্ষকে সরাসরি ভাতার আওতায় নিয়ে আসছি। আমরা ৯০০ টাকা করে ভাতা প্রদান করছি এবং বাজেট হচ্ছে ৩,৭৫২ কোটি টাকা। আমাদের প্রতিবন্ধী যারা রয়েছে শিক্ষা উপবৃত্তি স্টুডেন্টদেরকে আমরা এটা প্রদান করি। আমরা ৮১,০০০ ছাত্রছাত্রীকে ৯০০ থেকে ১৩০০ টাকা করে প্রদান করে থাকি উপবৃত্তি। আমাদের বাজেট হচ্ছে ৯২.৯৬ কোটি টাকা। এছাড়া আমাদের চা শ্রমিক, হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী যারা রয়েছে তাদের জীবনমান উন্নয়নে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রায় ২,৭০,০০০ জনকে আমরা সুবিধাভোগীকে ৬৫০ টাকা করে ভাতা দিচ্ছি। পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে ৭০০ থেকে ১২০০ টাকা তাদেরকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এই খাতে আমাদের সরকারি বাজেট বরাদ্দ ২২৩ কোটি টাকা। এছাড়াও আমরা ৬টা রোগের ক্ষেত্রে আমরা বছরে একবার ৫০,০০০ টাকা এককালীন আমরা বাজেট টাকা প্রদান করতে পারি রোগীদেরকে। ৬০,০০০ রোগীকে আমরা সারা বাংলাদেশে আমরা এই চিকিৎসা সহায়তার আওতায় এই কর্মসূচি প্রতিপালন করছি। এছাড়া আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ঢাকা সহ সারা দেশে যে ভিক্ষুকরা রয়েছে তাদের পুনর্বাসনের জন্য যারা এই ভিক্ষাবৃত্তিতে জড়িত তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের ১২ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া আমরা আমাদের গ্রাম পর্যায়ে এবং শহর এলাকায় আমাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলমান আছে, যেটি আমরা জানি আরএমসি, আরএসএস এবং ইউসিডি হিসেবে পরিচিত। মূলত দরিদ্র জনগোষ্ঠীকে সমাজে পুনর্বাসন করা, তাদের আত্মকর্মসংস্থানের আয়োজন করা, এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমাদের শিশু পরিবার রয়েছে ৮৫টি, যেখানে আসন সংখ্যা ১০,০০০-এর ঊর্ধ্বে, এবং এ যাবৎকাল ৭০,০০০ শিশু পরিবারে আমরা বাচ্চাদেরকে লালন পালন করেছি। তাদেরকে পরিবারের সাথে ইন্টিগ্রেট করা সহ তাদের বিভিন্ন প্রশিক্ষণ, তাদের লেখাপড়া থেকে শুরু করে বিনোদন, সমস্ত আয়োজন আমাদের এখানে রয়েছে। আমাদের ছোট মণি নিবাস রয়েছে ৬টি, দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র আছে, দুস্থ শিশুদের প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র আছে, শিশু উন্নয়ন কেন্দ্র আমাদের রয়েছে। আমরা এতিম বাচ্চাদের জন্য ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান করে থাকি। ৪,১৭১টা ইউনিটে আমরা
মাসে 2,000 টাকা করে প্রদান করছি এবং 1,166 জন শিশু তাদের খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে জনপ্রতি আমরা 2,000 টাকা করে প্রদান করছি। আমরা এই কর্মসূচি ছাড়াও আমাদের অসংখ্য কর্মসূচি রয়েছে। মাননীয় উপদেষ্টা, আপনি তরুণদের সমাজ সেবায় তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করেছেন ইউনিয়ন সোশ্যাল ফোর্স গঠনের। এই যে সোশ্যাল ফোর্স, ইউনিয়ন সোশ্যাল ফোর্স গঠনের ধারণাটা, এটা যদি একটু বলতেন। আমি যখন এই মন্ত্রণালয়ে প্রথম প্রবেশ করি, অল্প দিনের মধ্যেই আমি বুঝে গেছি আমি এক সাগরের ভিতরে এসে পড়েছি। আমি ভাবলাম যে এই মন্ত্রণালয়ের ভেতরে যে সম্ভাবনাগুলো আছে তার এক শিকেও আমি একজন মানবাধিকার কর্মী, আমি জানি না, তো দেশবাসী জানে কি করে? তো আমরা তো কেউ জানি না যে এই মন্ত্রণালয়টা কি পরিমাণ কাজ করে এবং কি পরিমাণ কাজ করার তার ম্যান্ডেট এবং কি পরিমাণ কাজ করার সম্ভাবনা তার আছে। বিশাল এই সেবাটা এক স্বচ্ছতার সাথে মানুষের কাছে নিয়ে যেতে হবে, এটা একটি জিনিস। আর আমার নিজের যে জীবনের অভিজ্ঞতা, 40 বছরের কর্মজীবনে আমি অধিকাংশ সময় 20 বছর শুধু কাজ করেছি তরুণদেরকে নিয়ে গ্রামে গ্রামে, এবং 24-এ যখন আন্দোলনটা হলো আমার কাছে এতটুকু বিস্ময়কর লাগেনি, কারণ আমি যে কাজগুলো করতাম গ্রামের বাচ্চাদেরকে নিয়ে, তারা মানবাধিকারের যে আন্দোলনগুলো করতো, আমি বিস্মিত হয়ে যেতাম যে তারা কি দ্রুত তারা পুরো গ্রামটাকে সংগঠিত করতে পারতো। এবং আমি যখন ওই জায়গাটা থেকে এখানে আসি তখন 120টা গ্রামকে আমরা শতভাগ বাল্যবিয়ে মুক্ত করেছিলাম। কারা করেছিল? এই তরুণ ছেলেমেয়েরা। অবিশ্বাস্য। এবং তারা বড় হয়ে কেউ যৌতুকের দিকে পা বাড়ায়নি। তো আমি তো বুঝে গেছিলাম যে আমার ভবিষ্যৎ এদের হাতে, দেশটাকে সুন্দর করতে হলে এদেরকে নিয়ে কাজ করতে হবে এবং নতুন ভাবনার ভিতরে আনতে হলে এদেরকেই সামনে আনতে হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু এখানে যখন আমি এসে দেখলাম যে আমার মন্ত্রণালয় যেন একটা বিশাল একটা স্বপ্নপুরী, পাহাড়ের উপরে একটা স্বপ্নপুরী, এবং মানুষ এটাকে ঠিক চেনে না। এবং আমার মনে হয়েছিল যে এই সেবাটা মানুষের দ্বারগড়ে পৌঁছাতে হবে। ইউএসএফ ওই আমার অনুপ্রেরণা হচ্ছে আমার নিজের জীবনের অভিজ্ঞতা, এবং ইউনিয়ন পর্যায়ে তরুণ সংঘ, সোশ্যাল ফোর্স, এই ফোর্সটাই হবে আমার মন্ত্রণালয়ের একেবারে ফ্রন্টলাইন। এরা হবে আমার ফ্রন্টলাইন সোলজার্স, সেবক, এবং আমার ফ্রন্ট ডেস্ক। এবং এই জায়গাটির সাথে তাদের যে কমিউনিটির সাথে, সমাজের সাথে, গ্রামের সাথে যে সম্পর্কটা, তারা কিন্তু আমার যে সেবাগুলো আমরা দিই তারা সেই গ্রাম পর্যায়ে সেগুলোকে মনিটর করতে পারবে এবং তারা খেয়াল রাখতে পারবে আমরা সঠিক উপকারভোগীর কাছে পৌঁছাচ্ছি কিনা। যদি না পৌঁছায় আমাদের ওই চলমান শুধরানোর কাজটা ওরা করতে পারবে এবং আমাদেরকে ওই তথ্যগুলো দিতে পারবে। এবং আমাদের সিস্টেম যেহেতু অটোমেশন হয়ে যাচ্ছে, যেহেতু আমরা টেকনোলজি ব্যবহার করতে যাচ্ছি, তখন ওদের এই তথ্যের চলমান পর্যবেক্ষণ যেটা ইউএসএফ করবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কম্প্যাটেবল হবে আমাদের ভেতরকার যে টেকনোলজিক্যাল পরিবর্তন আমরা আনছি সেটা। তার মানে একদিকে টেকনোলজি, অন্যদিকে আমার প্রাতিষ্ঠানিক এক্সটেনশন একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত, আমার সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিয়ন পর্যন্ত আছে, কিন্তু একেবারে কমিউনিটির সাথে একটা সম্পর্ক তৈরি করবে এই ইউএসএফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের একটা ফোন নাম্বার আছে 1098, এবং এই ফোন নাম্বারটা আরও কার্যকরীভাবে যেন ব্যবহার হয়, ইউএসএফ কিন্তু সেই জায়গাটা একটা ভূমিকা রাখতে পারবে। মানুষ তাদের নালিশগুলো আমাদের 1098-এ দিতে পারবে, আমাদের ফ্রন্ট ডেস্ক ওদেরকে গাইড করতে পারবে। তো এখন ইউএসএফ হচ্ছে একটি তরুণ শক্তিকে কাজে লাগানো। আর আমি দেখতে পাচ্ছি আমার দেশের তরুণ শক্তি অভাবনীয় শক্তিশালী, মেধাবী, এবং তাদেরকে কাজে লাগানোটাই একটি নতুন বাংলাদেশের চিন্তার জগতে তাদেরকেই কাজে লাগানো উচিত। আমি মনে করি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার ভূমিকাটা রাখবে এই তরুণ সমাজকে জায়গা করে দেওয়া, এবং জায়গা করে দেওয়া মানে কি, তাদের দক্ষতা, তাদের কর্মক্ষমতা
এবং তাদেরকে নিয়োজিত করা। আমরা যদি এই আন্দোলনটাকে দেখি, আমরা দেখতে পাই 25,000 ছেলে মেয়ে, 25,000 পরিবার। এটা তো কিছুই না একটা মন্ত্রণালয়, কেন একটা রাষ্ট্রের জন্য তো এটা কিছুই না। এটা গুছিয়ে কাজ করে এদের অধিকাংশকেই আমরা কোনো না কোনোভাবে মূলধারায় প্রতিষ্ঠিত করতে পারবো। আর সেটার জন্য আমাদের সুচিন্তিত পরিকল্পনা দরকার, প্ল্যান দরকার। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় ধাপে ধাপে সেদিকে এগুচ্ছে। আমি যখন প্রথম এখানে আসি, আমার আসার মাসখানেকের ভেতরেই ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা মিটিং হলো এবং আমি সেখানে ওয়ার্ল্ড ব্যাংকে এটা উত্থাপন করেছিলাম যে তোমরা আমাদেরকে, এত ছেলে মেয়ে এখন পঙ্গুত্ব বরণ করছে, এত ছেলে মেয়ে আহত হচ্ছে এবং তরুণ সমাজকে এদেরকে পুনর্বাসনের জন্য তোমরা আমাদেরকে ইমিডিয়েটলি কিছু সহায়তা দাও। এবং সেটা তারা রাজি হলো, আমরা প্রস্তাব দিলাম, তারা রাজি হলো এবং সেটাকে প্রক্রিয়াধীন গুছাতে আমাদের এতগুলো মাস লাগলো। এখন এই কাজটা আমাদের হাতে এসছে, আমাদের টাকাটাও এসছে, আমাদের প্রকল্পটা শুরু হলে আমরা প্রায় লক্ষখানিক তরুণ ছেলে মেয়েকে পুনর্বাসন করতে পারবো। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট সোশ্যাল ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড? শুধু বাংলাদেশে না, ইউথ, তরুণের উপরে কোনো সোশ্যাল ফোর্স নেই। তো তাদেরকে কাজে লাগানোটাই তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তো সেই কাজটি করতে যাচ্ছি। এটার মধ্যে দিয়ে আমি মনে করছি আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যা ছেলেমেয়েদেরকে একেবারে সামাজিক কাজে গড়ে তুলতে পারবো। সচিব মহোদয়, আপনার কাছে জানতে চাইছি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে G2P পদ্ধতিটা যে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন এবং এই পদ্ধতি থেকে মধ্যস্বত্বভোগীরা সত্যি তাদের দৌরাত্ম্য কমে যাবে কিনা? G2P পদ্ধতিতে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে মাঝখানে অন্য কারো থাকার সুযোগই নেই। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, অথবা আপনার বিকাশ নাম্বার দিবেন, অথবা আপনি নগদ নাম্বার দিবেন, অথবা আপনি যেটাকে ট্রাস্টেড পার্টনার মনে করেন, আপনি বেনিফিশিয়ারি বা ভাতাভোগী বা নাগরিক হিসাবে, সোশ্যাল প্রোটেকশানের আপনি বেনিফিশিয়ারি হিসাবে আপনি যেভাবে চাইবেন ঠিক সেই মাধ্যমে টাকাটা আপনার কাছে, অর্থটা আপনার কাছে চলে যাবে। এখানে আমরা পুরোপুরি ডিসইন্টারমিডিয়েশন করেছি এবং এই সিস্টেমগুলো যখন ডেভেলপ করা হয়, এগুলো প্রথমে পাইলটিং করা হয়, তারপরে অনেকবার চেক করা হয়, তারপরে দেখা হয় যে আসলে প্রকৃত লোক পাচ্ছে কিনা। এবং এই G2P পদ্ধতিতে আপনার ভাতা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো ক্রস ভেরিফিকেশান করা হয়। যেমন আপনার তার নিজস্ব মোবাইল নাম্বারটা নেওয়া হয়, মোবাইল নাম্বারটা তার নিজের নামে কিনা সেটা দেখা হয়, তার এনআইডিটা দেখা হয়। আপনি জানেন যে এনআইডি থাকলে এখন অনেক ধরনের তথ্য কিন্তু একসাথে চলে আসে। তার জন্ম তারিখটা চেক করা হয়। কাজেই এটা আমার মনে হয় একটা অত্যন্ত সফল পদ্ধতি হিসাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের যে এখন যে পেনশনটা সেটাও কিন্তু সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসছে। আমাদের যে বেতনটা, আগে দেখেন বেতন কিন্তু আমাদের বেতন বিল লিখতে হতো, একাধিক সিগনেচার দিতে হতো, তারপরে চেক আসতো, ওই চেকটা আবার হারিয়ে গেলে অন্য কেউ আমার নাম থাকলে সে তার অ্যাকাউন্টে জমা দিয়ে নিয়ে যেতে পারতো। এখন কিন্তু আমাদের শুধু যে আপনার সোশ্যাল সেফটি নেটটা যে রাইট ব্যক্তির হাতে পৌঁছাচ্ছে তা নয়, কিন্তু একটা বিশাল অপ্রয়োজনীয় যে কাজ, কর্মজঙ্গ, শ্রমঘণ্টা, সেটাও কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে এবং দি হোল প্রসেস হ্যাজ বিন মেড সিম্পলার। অনেক সহজ হয়েছে, অনেক দ্রুততর হয়েছে, অনেক আরামদায়ক হয়েছে এবং অনেক মিতব্যয়ী হয়েছে। এবং সেই কারণে আপনি জানেন যে আমাদের যে 1,29,000 বলেন, আর আমার ডিজি মহোদয় যেটা টোটাল বলল প্রায় 2 কোটি, তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। তবে আমাদের এখনও কিছু কিছু কাজ বাকি আছে। যেমন আমরা যে 6টা ডেডলি ডিজিজ আছে, ক্যান্সার, কিডনি, তারপরে আপনার স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, তারপরে আপনার লিভার সিরোসিস, তারপরে জন্মগত হৃদরোগ, এই যে 6টা রোগের জন্য আমরা প্রতিজনকে 50,000 টাকা করে দিয়ে থাকি। আমরা 60,000 জনকে দিয়ে থাকি বছরে 300 কোটি টাকা। আগুনে দগ্ধ, আহত, তারপরে আপনার মারা যাচ্ছে, তাদের অঙ্গহানি হচ্ছে। আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মাধ্যমে এটা বাড়িয়ে 1 লক্ষ থেকে আপনার 3 লক্ষ টাকা এবং কোনো ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা করেছি। অর্থ সচিবের সাথে আমি মিটিং করেছি। এটা আগামী আমাদের ওই যে সোশ্যাল প্রোটেকশন রিলেটেড যে অ্যাডভাইজরি কমিটির মিটিং হয় অর্থ উপদেষ্টার নেতৃত্বে, এই মাস জানুয়ারি 18 তারিখে এটা আমাদের ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। এবারে জানতে চাচ্ছি মহাপরিচালকের কাছে, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অধিদপ্তরে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপগুলো যদি একটু বলতেন। জুলাই 2000 বিপ্লবের চেতনাকে ধারণা করে আমরা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কল্পে
সমাজসেবা অধিদপ্তর ৪৫টি বিষয়ভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যেটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এর মধ্যে রয়েছে প্রশাসনিক সংস্কার। আমরা যারা পদোন্নতি প্রাপ্য ছিলেন তাদের আমরা পদোন্নতি দিচ্ছি, শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে বদলির একটা নীতিমালা তৈরি করা হচ্ছে। আমাদের নতুন পদ সৃজন করা হচ্ছে। কর্মকর্তা কর্মচারীদের যে সুযোগ সুবিধা সেগুলো আমরা বৃদ্ধি করেছি। যোগ্য ব্যক্তিদের যথাস্থানে পদায়নের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এছাড়াও আমাদের যে নীতিমালাগুলো রয়েছে এগুলো আধুনিকায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি, এগুলো যুগোপযোগী করা হচ্ছে এবং উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে, হালনাগাদ করা হচ্ছে। জুলাই কন্যাদের সেখানে আমরা ওয়াকাথানে পুরস্কার বিজয়ীদের পুরস্কৃত করেছি, সেলাই মেশিন প্রদান করেছি। আমাদের অ্যাডভাইজার স্যারের ব্যক্তিগত উদ্যোগে আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছি। জুলাই আন্দোলনে আমরা ২,৪৫৮ জন যারা আহত বীর যোদ্ধা তাদের ২,৯৯,৯৩,৫০০ টাকা চিকিৎসা সহায়তা আমরা প্রদান করেছি, যা এখনও চলমান রয়েছে। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ৮৫টি শিশু পরিবারে আমাদের ঈদ সামগ্রী বিতরণ করেছেন। আমাদের যারা নিবাসী তাদের সাথে উনি ইফতারে আয়োজন করা হয়েছে, স্যার নিজে স্বয়ং সেখানে যোগদান করেছেন। আমরা ৯৬টি পরিচালক সহ অতিরিক্ত পরিচালক ৯৬টি পদ সৃজন করেছি। দরিদ্র রোগীদের মাঝে আমাদের জাকাত দান অনুদান সংগ্রহ কর্মসূচি আমরা পরিচালনা করি। সেই টাকাগুলো যাতে অর্থ করমুক্ত হয়, জাকাতের অর্থ, সেটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করেছি। আমাদের বিকাশ অ্যাপের মাধ্যমে রোগী কল্যাণ সমিতিতে ডোনেশন প্রদান করা যায়, যেগুলো আমাদের হসপিটালগুলোয় যে সমাজসেবা কার্যক্রম রয়েছে সেখানে দরিদ্র রোগীদেরকে আমরা এই সহায়তা প্রদান করতে পারি। এছাড়া আমাদের তারুণ্যের উৎসব আমরা উদযাপন করেছি সারা দেশব্যাপী। আমাদের নীতিমালাগুলো সংশোধনের উদ্যোগ নিচ্ছি। আমাদের অনগ্রসর জনগোষ্ঠীর যে জীবনমান উন্নয়ন শিশু 4টি কর্মসূচি ছিল, সেটা সমন্বিত একটা নীতিমালা আমরা তৈরি করেছি। আমাদের সুবিধাভোগী যারা তারা তাদের পছন্দ মতো যাতে ভাতা গ্রহণ করতে পারে, পেমেন্ট মোডটা উন্মুক্ত করে দেয়া হয়েছে। আমাদের অনলাইনে আবেদন করার সুযোগ আছে। আমরা দারিদ্রতার সূচক, যেটাকে আমরা পিএমটি স্কোর বলি, সেটার মাধ্যমে আমরা সুবিধাভোগী বাছাই করছি। লাইভ ভেরিফিকেশন বছরের শুরুতেই করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের যারা সুবিধাভোগী তারা তাদের নিজের এনআইডি দিয়ে আমাদের সিমগুলো রেজিস্ট্রেশন করার মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে। আমাদের নারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তাদেরকে আমরা যাতে ক্ষমতায়ন করতে পারি, এই জন্য উইমেন অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল ২০২৫ আয়োজন করা হয়েছে। আমাদের অ্যাডভাইজার স্যার সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। 2 দিনব্যাপী কর্মসূচি ছিল। এছাড়াও আমাদের ভাতায় স্বচ্ছতা আনার জন্য সচিব স্যার বলেছেন যে ইনক্লুশন এক্সক্লুশন এরর এটা কমিয়ে আনা, ডাবল ডিপিং এটা আরও হ্রাস করা এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি এটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য উপাত্ত এটা যাতে আরও সহজ হয়, আমাদের ডিএস মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে, যেটা খুব শীঘ্রই নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। এরকম অসংখ্য কর্মসূচি আমরা আমাদের অ্যাডভাইজার স্যার এবং সচিব স্যারের নেতৃত্বে আমরা বিগত বছরে প্রতিপালন করেছি এবং সামনে আমরা আরও কিছু কর্মসূচি প্রতিপালন করার মাধ্যমে আমাদের সেবাকে আরও সহজীকরণ করার এবং আরও জনবান্ধব করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। মাননীয় উপদেষ্টা, জাতীয় সমাজ সেবা দিবসে আজ বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলেন। আমাদের দেশের আপামর জনতা সবসময় চায় যে সে যেন সহজে মন্ত্রণালয়গুলোতে পৌঁছাতে পারে, সেবাগুলোকে অ্যাক্সেস করতে পারে। আমি জানি যে সেখানে তাদের অনেক কষ্ট হয় এবং আমার মনে হয় আমরা যে সংস্কারগুলো করছি সেই সংস্কারের একটি জায়গা হচ্ছে এটাকে সহজলভ্য করা, তাদের কাছে পৌঁছে দেওয়া এবং তারা যদি না পায় দরজাটা খুলে দেওয়া, যেন তারা তাদের অভিযোগগুলো আমাদের কাছে আমাদের অবধি আনতে পারে। এবং আমাদের রাষ্ট্রীয় কর্মচারীদেরকেও সেই ওরিয়েন্টেশন, সেই মোটিভেশনটা দেওয়া যে এই সেবাটা কিন্তু মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের দেশের মানুষদেরকে নিয়েই যেন আমাদের মন্ত্রণালয় তার পথ চলা এগোতে পারে এবং আমরা সেবাটা যেন সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজ সেবা অধিদপ্তর। একই সাথে সমাজের প্রত্যেকটি সচেতন নাগরিকের অধিকার এবং দায়িত্ববোধের সংমিশ্রণে
সফলতা পাক জাতীয় সমাজসেবা দিবস 2026। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ এই আয়োজন। ভালো থাকবেন এবং অবশ্যই ভালোর সাথে থাকবেন।